This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবরের দিকে আমরা নজর রাখবো, যেখানে কাল থেকে এসআইআর এর প্রক্রিয়া, শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে। সেখানেই আপনাদের জানিয়ে রাখি, নির্বাচন কমিশন সিএএ সার্টিফিকেট সেটাকে গ্রাহ্য করছে। কিন্তু এখানে একটু টুইস্ট আছে। সিএএ গ্রাহ্য করা হবে তখনই যখন নতুন করে নাম তুলবেন কেউ। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, ফর্ম 6 অর্থাৎ নতুন করে যখন ভোটার তালিকায় নাম তোলা হবে তখন সিএএ সাবমিট করা যেতে পারে, কি বলছে নির্বাচন কমিশন? দেখো, যেহেতু ইতিমধ্যেই ড্রাফট যে খসড়া তালিকা সেটা বেরিয়ে হয়ে গেছে এবং যারা এতদিন পর্যন্ত আবেদন করছিলেন তারা সার্টিফিকেট পাচ্ছিলেন না, বর্তমানে যারা সার্টিফিকেট পেয়েছেন তারা রীতিমতো ধন্ধে ছিলেন যে এই সিএ সার্টিফিকেটটা নেওয়া হবে কিনা। কমিশন আজকে স্পষ্ট করেছে ড্রাফট তালিকায় নাম না থাকলেও নতুন করে ফর্ম 6 আবেদন করা যাবে এবং তাতে যে পরবর্তী সময় ফাইনাল যে তালিকাটা বেরোবে এসআইআর এর, সেখানে তাদের নাম নথিভুক্ত করা হবে। এমনকি এটা নিয়েও সন্দেহ রয়েছে যে তাহলে তারা কি নো ম্যাপিং এর আওতায় পড়বেন, কারণ 2002-এ তারা কিসের লিঙ্ক দেখাবেন। সেক্ষেত্রেও সেটা স্পষ্ট করা হয়েছে যে সিএ সার্টিফিকেটে যেহেতু যাবতীয় তথ্য থাকবে, তাই তাদেরকে সেই ম্যাপিং এর ক্ষেত্রে তারা সেই লিঙ্কটাও দিতে পারেন, সেই লিঙ্ক হিসেবেই তাদেরকে তুলে ধরা হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত মতুয়াদের একাংশের মধ্যে যে একটা তীব্র আতঙ্ক তৈরি হচ্ছিল যে তাদের কাছে সিএ এর সার্টিফিকেট নেই, তারা কি করবেন, বা যাদের কাছে আছে তারা কি করবেন। যাদের কাছে আছে তাহলে তাদের যে আশঙ্কা সেটা দূর হয়ে যাচ্ছে এই সিদ্ধান্তে। নিঃসন্দেহে দূর হচ্ছে এবং এতদিন পরে যেহেতু প্রথম দিন থেকে কমিশন একটা বিষয় স্পষ্ট। ঠাকুর এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। মমতা দেবী, একটা বিষয় যেখানে নির্বাচন কমিশন সিএ সার্টিফিকেটকে ফর্ম 6 এর সঙ্গে অর্থাৎ ভোটার তালিকায় নাম তোলার সময় গ্রাহ্য করছে, এতে কি আশঙ্কা দূর হচ্ছে তাহলে যাদের কাছে সার্টিফিকেট আছে? না, সিএ সার্টিফিকেট কোথায় নাগরিকত্ব পেয়েছে যারা অ্যাপ্লাই করেছে, এবং যে 11টা ডকুমেন্টস তো সেখানেই চাইছে। নির্বাচন কমিশন তো বলছে না যে 11টা ডকুমেন্টস আপনার লাগবে না, এটা তো বলেনি। তাহলে এসআইআরও সেই ডকুমেন্টস দেখাতে হবে, ওখানে সিএ তো সেই ডকুমেন্ট সিএতে অ্যাপ্লাই করলেই যে হবে তা তো নয়। সেটা কি নির্বাচন কমিশন বলেছে যে সিএতে তার কার্ডটা তো লাগবে না, সিএর যে নাগরিকত্ব তার কার্ড তো লাগবে, সে কার্ড কোথায় আছে কার কাছে? একটা বিষয় নির্বাচন কমিশন বলছে যে ফর্ম 6 এর সময় অর্থাৎ যখন আপনি নাম তুলছেন নতুন করে ভোটার তালিকায়, সেই সময় যাদের কাছে সিএ সার্টিফিকেট আছে সেটা গ্রাহ্য হবে, দেওয়া যাবে। না, সেটা দেওয়া যাবে এটা ঠিক, সেটা নিয়ে উনি বলছে, কিন্তু আধার কার্ডটা কেন উনি মাস্ট করছেন না? কিন্তু ওখানেও তো সিএতে অ্যাপ্লাই করার পরে কবে ওরা পাবে, কবে কি না করবে, সেই মানে কবে হবে এর তো কোনো গ্যারান্টি নাই না। আমরা তো একটা মানে করতে পারছি না যে না সিএতে অ্যাপ্লাই করলেই তারা হয়ে যাবে। সিএতে কজন অ্যাপ্লাই করেছে আর কোথায় সেই সিএতে যা যা ডকুমেন্টস আছে তাই বা কোথায় এদের কাছে? আমাদের কাছে সেই ডকুমেন্টস তো নেই। সিএতে অ্যাপ্লাই করলে যে ডকুমেন্টস সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়েছে সেগুলো তো নেই তাদের কাছে। ধন্যবাদ। মমতা বালা ঠাকুর তৃণমূল সাংসদ, তিনি সঙ্গে ছিলেন, এবং জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, কি বলবেন? নির্বাচন কমিশন সিএ সার্টিফিকেটকে গ্রাহ্য করছে যখন ভোটার কার্ডে নাম নতুন করে তুলবেন। সেক্ষেত্রে মতুয়া সম্প্রদায়ের যে আশঙ্কা, সেই আশঙ্কা দূর হবে না, মমতা বালা ঠাকুর এমনটা বলছেন, দাবি করছেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এরা তো কোনো কিছুতেই সন্তুষ্ট না। ইতিমধ্যেই প্রায় 70,000 মানুষ সিএতে আবেদন করেছেন, তাদের সার্টিফিকেটও ইস্যু হয়েছে এবং তাদের প্রত্যেকের ভোটার তালিকায় নাম থাকবে। আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশি হিন্দু শরণার্থীদের জন্য একমাত্র বিজেপি রয়েছে এবং হিমালয়ের মতো তাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করার মতো দাঁড়িয়ে আছে। আরো একবার প্রমাণ হলো, আগে নাগরিকত্ব দেওয়া, এখন এই সিএ সার্টিফিকেট থাকলে তাদের ভোটার তালিকায় নাম তোলা। এর থেকে বড় পুরস্কার হিন্দু শরণার্থীদের জন্য আর কি হতে পারে? ধন্যবাদ। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তার প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা আপনাদের দেখাবো। গত শনিবার কি বলেছিলেন প্রধানমন্ত্রী? বাংলা থেকে ফিরে মতুয়াদের বার্তা দেন প্রধানমন্ত্রী। তৃণমূলের দয়ায় নেই মতুয়ারা, মতুয়াদের পাশে থাকবো, মর্যাদার সঙ্গে মতুয়াদের ভারতে থাকার অধিকার আছে। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মতুয়াদের আরো অনেক কিছু করার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই দেখুন সিএ এর কথা লিখছেন, আমাদের সরকার সিএ এনেছে, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মতুয়া এবং নমশূদ্রদের জন্য আরো অনেক কিছু করবে, এমন কথা তিনি লিখেছিলেন।
তিনি নিশ্চিত করেছিলেন যে তাদের পাশে থাকবে সরকার এবং একই সঙ্গে তিনি বলছেন তারা তৃণমূলের দয়ায় নেই, মর্যাদার সঙ্গে মতুয়াদের ভারতে থাকার অধিকার আছে, আমাদের সরকার সিএএ এনেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট আপনাদের দেখাচ্ছি মতুয়াদের উদ্দেশ্যে বার্তা। আর যেমনটা আপনারা জানেন, কাল থেকে এসআইআর এর দ্বিতীয় ধাপ শুরু হবে। দ্বিতীয় ধাপ মানে শুনানি শুরু হবে। এবার কলকাতাতে ঠিক কটা থেকে শুনানি শুরু হবে আপনাদেরকে জানাই। সকাল 11টা থেকে কাল কলকাতায় শুরু হতে চলেছে এসআইআর শুনানি। ভবানীপুর গার্লস হাই স্কুল, হরিমোহন ঘোষ কলেজ, পাহাড়পুর রোডে মৌলানা আজাদ মেমোরিয়াল গার্লস হাই স্কুল, বেলতলা গার্লস, আলিপুর মাল্টিপারপাস গার্লসে হবে শুনানি। শুনানি হবে লেডি ব্রেবোন কলেজে, লোরেটো ডে স্কুল, মডার্ন হাই স্কুল ফর গার্লস, শাহনগর হাই স্কুল, যোধপুর পার্ক উইমেন্স পলিটেকনিকে। 2002 তালিকার সঙ্গে যাদের যোগসূত্র নেই তাদের ডাকা হবে শুনানিতে। শুনানির প্রথম পর্যায়ে ডাক পড়বে প্রায় 32 লক্ষ ভোটারের। শুনানির দায়িত্বে থাকবেন ইআরও এইআরওরা। মাইক্রো অবজারভার হিসেবে থাকবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একদিনে সর্বোচ্চ 150 জনের শুনানি করবেন একজন আধিকারিক। শুনানি হবে বিডিও অফিস সহ বিভিন্ন সরকারি অফিস ও কলেজ বিল্ডিং। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় শুনানি শুরু হতে চলেছে শনিবার থেকে। ভবানীপুর গার্লস স্কুলে সেই শুনানির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশনের তরফে এবং দেখা যাচ্ছে ভবানীপুর গার্লস স্কুলে সেই শুনানিতে যেসব ভোটাররা আনম্যাপড হয়ে রয়েছে তাদেরকে কি কি নথি আনতে হবে তা এভাবে নোটিশ লাগিয়ে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। মূলত নামের ক্ষেত্রে ভুল রয়েছে কিনা, বার্থের ক্ষেত্রে ভুল রয়েছে কিনা বা অন্যান্য আনুষঙ্গিক ভুল যেগুলি কারণে আনম্যাপড হয়েছে ভোটাররা, তাদেরকেই মূলত এই নথিপত্রগুলো নিয়ে আসতে হবে এবং শুনানিতে অংশগ্রহণ করতে হবে। ভবানীপুর গার্লস স্কুলে শনিবার সকাল থেকে নির্বাচন কমিশনের আধিকারিকরা থাকবেন, বিএলও থাকবেন, মাইক্রো অবজারভার থাকবেন। তারা মূলত এই শুনানিতে সেই ভোটাররা অর্থাৎ যারা যারা আনম্যাপড হয়ে রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন নথি জমা নেবেন। ইতিমধ্যেই যাদের মূলত আনম্যাপ করা হয়েছে তাদের কাছে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। আমার ক্যাম্পাসের সম্পর্কে বলবো দেখানোর জন্য স্কুলের মধ্যে ইতিমধ্যেই বেঞ্চ চেয়ার সব পাতা হয়ে গিয়েছে এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা নথিপত্র এখানেই জমা নেবেন এবং সেই মতো পুলিশের প্রপার ব্যবস্থাও থাকার কথা বলা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় এবং যাবতীয় সুরক্ষার ব্যবস্থা রাখা হচ্ছে নির্বাচন কমিশনের আধিকারিকদের জন্য। একই সঙ্গে পুলিশের তরফেও প্রপার নিরাপত্তা ব্যবস্থা রাখার কথা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। এবার আপনাকে যদি শুনানিতে নোটিশ পাঠানো হয়, শুনানির জন্য নোটিশ পাঠায় কমিশন, তাহলে আপনাকে ঠিক কোন কোন তথ্য, কোন কোন ডকুমেন্টস আপনার সঙ্গে রাখতে হবে আপনাদেরকে একটু বলে দিই ডিটেলসে। কমিশনের বলে দেওয়া আধার সহ 13টি নথির কয়েকটি আপনি আপনার সঙ্গে রাখবেন। কেন্দ্র, রাজ্য বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট কার্ড, 1987 সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট, ভারতের পাসপোর্ট স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নথি, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র, ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতির শংসাপত্র, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসি যেখানে চালু হয়েছে, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া জমির নথি বা সরকারের দেওয়া বাড়ির দলিল। এরপর স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন আসতেই পারে, ধরুন যেদিন আপনার যাওয়ার কথা শুনানির জন্য সেই দিন যদি আপনারা না যেতে পারেন তাহলে কি হতে পারে সেক্ষেত্রে। কমিশনের দেওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে বিশ্বাসযোগ্য কারণ যদি আপনারা দেখাতে পারেন তাহলে সেই ভোটার অতিরিক্ত সময় পাবেন। যেসব ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতেই শুনানি হতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিক সেরকমই প্রস্তাব পাঠিয়েছেন। বেলতলা গার্লস হাই স্কুল, যে স্কুলেও এসআইআর প্রক্রিয়ায় শুনানির ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষকে নির্বাচন কমিশনের তরফে যাবতীয় বিষয় জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই মতো স্কুলের তরফে কিন্তু যাবতীয় প্রস্তুতিও রাখা রয়েছে। এই যে ঘর, এই ঘরের ভেতরগুলোতে মূলত শুনানি হবে এবং সেই মতো ঘরের বেঞ্চ টেবিল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এবং এখানে যারা আনম্যাপ ভোটার তারা আসবেন, তারা বসবেন এবং যারা মূলত নির্বাচন কমিশনের আধিকারিকরা থাকবেন তারা এখানে বসবেন, তাদের কাছ থেকে যাবতীয় নথি সামগ্রী তারা কালেক্ট করবেন এবং এই
ঘরেই মূলত ভোটাররা এসে যাবতীয় তথ্য জমা দেবেন বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে পুলিশের তরফে কিন্তু যাবতীয় প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছে এবং কি কি নথি আনতে হবে আর কী কী নথি আনতে হবে না সেটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফে নোটিশ দিয়ে যেসব ভোটাররা আনম্যাপ হয়েছে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। এবং আমি ক্যামেরা পার্সন সমরকে বলবো দেখানোর জন্য যে এই ধরনের বেশ কয়েকটি ঘরকে মূলত স্কুলের মধ্যে চিহ্নিত করা হয়েছে, যে স্কুল যেহেতু আনম্যাপ ভোটারের সংখ্যা অনেকটাই বেশি, সেই কারণে কিন্তু এই ধরনের বড় বড় রুমগুলোকে বেছে নেওয়া হয়েছে, যেখানে এসে আনম্যাপ ভোটাররা বসবেন, তাদের যাবতীয় জিজ্ঞাসা তারা নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে করবেন এবং নথিপত্র জমা দেবেন। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। দেখুন, এই এসআইআর আবহে ফের একবার নির্বাচন কমিশনকে তোপ দাগলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কি বলছেন? নির্বাচন কমিশনের জন্যই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এসআইআর এর সময়ে 46 জনের মৃত্যুর দায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিতে হবে, ঠিক এমনটাই দাবি করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটার লিস্টে নাম উঠেছে, আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে, যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় দেওয়ার কোনো লোক নয়, সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে, আবার যেতে হবে। এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এবং যারা সবচেয়ে বড় কথা আমাদের যিনি একেবারে মাথায় রয়েছেন শ্রীযুক্ত জ্ঞানেশ কুমার, তাকে তো এই দায় নিতেই হবে। এতগুলো মানুষের প্রাণহানি, এর দায় তো তাকেই নিতে হবে। যখন তৃণমূলের পক্ষ থেকে এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে দায়ী করা হচ্ছে, ঠিক তখনই পাল্টা তৃণমূল কংগ্রেসকেও বিঁধেছে বিজেপি নেতা তাপস রায়। তিনি বলছেন পরীক্ষার রেজাল্টের পরেও অনেক পড়ুয়া আত্মহত্যা করে, তাই বলে কি পরীক্ষা নেওয়াই বন্ধ করতে হবে? ঠিক কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। এসআইআর নিয়ে যা যা ঘটেছে, যে কোনো মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক। তারপরে যদি অকস্মাৎ হয় বা কোনো কারণে হয় তো বটেই, তাহলে তো এই যে বিভিন্ন পরীক্ষা ফল বেরোনোর পরে অসফল বা যেটা আশা করেছিল সেটা না করলে পরে আমরা দেখি বেশ কিছু ছাত্রছাত্রী সুইসাইড করে, তাহলে তো পরীক্ষার ফল বেরোনো বন্ধ করে দেওয়া উচিত। এখন যুদ্ধের সময় যদি একটু রিল্যাক্স দেওয়া হয় তাহলে প্রতিপক্ষ আক্রমণ করবে, এইভাবেই মন্তব্য করেছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে। সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে হয়েছে, কারণ জানেন কাল থেকে এসআইআর এর শুনানি পর্ব শুরু হচ্ছে, তার আগে এই বৈঠক। আর সেই বৈঠকে ঠিক কোনো রণকৌশল কি নেওয়া হলো? সেই রণকৌশল কি? 26 টার্গেট, অবশ্যই সেখানে ব্যবধান বাড়বে বলে বারবার দাবি করা হয়েছে, সিটের সংখ্যা বাড়বে বলে দাবি করা হয়েছে। সেই সমস্ত দাবিকে সামনে রেখে আজকের এই বৈঠকের আউটপুট সম্পর্কে আমরা জানবো। আমাদের সঙ্গে সৌরভ ঘু আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌরভ, খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যখন এসআইআর এর শুনানি পর্ব শুরু হবে ঠিক তার আগের দিন। আর সেখানে তিনি বলছেন যে সামনে যুদ্ধ, আর এই যুদ্ধের সময় একটু বিশ্রাম নিলেই বিপক্ষ আক্রমণ করবে। তাহলে কি খুব কড়া একটা চ্যালেঞ্জের মুখোমুখি আছেন বলে তিনি মনে করছেন? আর সেক্ষেত্রে কৌশলটা বা কি লড়াইয়ের? এই যুদ্ধ, এই শব্দবন্ধটি কিন্তু তিনি ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে কার্যত যুদ্ধ লেগে গিয়েছে এবং যুদ্ধের সময় যা হয় যে আপনি বিশ্রাম নিলেই বিপক্ষ সঙ্গে সঙ্গে আপনাকে আক্রমণ করবে, এবং বিপক্ষ হিসেবে বিজেপিকে চিহ্নিত করে বিজেপি কতটা নিচে নামতে পারে তার একটা বিশদ ব্যাখ্যা তিনি দিয়েছেন। সরাসরি তার আক্রমণের লক্ষ্যবস্তু কে এবং কারা এবং কোন দল সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করেছেন। সবথেকে বড় কথা, 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে 2021-এর যে মডেল, অর্থাৎ একেবারে সকাল থেকে নির্দিষ্ট একটি বুথে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কর্মসূচি এবং কর্মকর্তাদের বাড়িতেই খাওয়া দাওয়া, এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে যে একটা নিবিড় জনসংযোগের মডেল আমরা দেখেছিলাম 2021-এ, সেই একই নিবিড় জনসংযোগের
পশ্চিমবঙ্গের মডেল তিনি এবার আবার শুরু হতে চলেছে 2026কে কেন্দ্র করে, এবং জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই কিন্তু 1 মাস ব্যাপী এই অনুষ্ঠান, এই কর্মসূচি চলবে, যা উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নকে হাতিয়ার করে বুথে বুথে 80,000 বুথে সক্রিয়ভাবে পৌঁছবেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সব থেকে বড় কথা যে একদিকে যেমন এই কর্মসূচি চলবে, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, এই 3 জায়গা থেকে কিন্তু নতুন বছরের শুরুর দিন থেকে 2026-এর ভোট যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিল তৃণমূল কংগ্রেস। আজকে এই ভার্চুয়াল বৈঠক থেকে তা স্পষ্ট। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, এবং খুব গুরুত্বপূর্ণ একটি সময়ে, যে সময়কে আবার বলছেন যে এখন যুদ্ধের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি প্রতিক্রিয়া রয়েছে দেবজিৎ সরকার বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। দেবজিৎ, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এখন যুদ্ধের সময়, আর আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কিভাবে দেখছেন প্রথমত, আর দ্বিতীয়ত সেই দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে কৌশলে যাচ্ছে সেটা হচ্ছে নিবিড় জনসংযোগে, আপনাদের প্রতিক্রিয়া একটু জানতে চাইবো। চ্যালেঞ্জ কি মনে হচ্ছে খুব সামনে টাফ? কোনো কিছুই চ্যালেঞ্জ নয়। পশ্চিমবঙ্গের মানুষ এখন কোনো কিছু নিয়েই আগ্রহী নয়। তৃণমূল কংগ্রেসের কোন নেতা কি জনসংযোগ করলেন, কারা যুদ্ধ ঘোষণা করলেন, কারা যুদ্ধে জিতছেন, কোনো এইসব বক্তব্যের সঙ্গে পশ্চিমবঙ্গের জনতার কোনো আগ্রহ নেই। পশ্চিমবাংলার জনগণ শুধু একটা জিনিসের দিকে তাকিয়ে আছে, ভোটের দিনটা কবে ঘোষিত হবে, সেই দিন বোতাম টিপে তৃণমূলকে হারাতে হবে। এই নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষের বেঁচে থাকার, টিকে থাকার জন্য শেষ নির্বাচনী লড়াই। এই পশ্চিমবঙ্গ 26-এর পরে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে পশ্চিম বাংলাদেশে পরিণত হবে, জিহাদিদের স্বর্গরাজ্যে পরিণত হবে। নৈরাজ্য থেকে মুক্তি পেতে, জিহাদিদের হাত থেকে মুক্তি পেতে পশ্চিমবঙ্গ জনগণ 26-এর নির্বাচনে তৃণমূলকে হারাতে চায়, পশ্চিমবঙ্গের জনতা জিততে চায়। ধন্যবাদ। দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র ছিলেন আমাদের সঙ্গে। এবার প্রসঙ্গ সেই রাজ্যের নারী নিরাপত্তা। এবার সেই নারী নিরাপত্তা নিয়ে খোদ রাজ্যের মন্ত্রী তিনি শঙ্কিত। তিনি বলছেন খবরের কাগজ খুলতে ভয় হয়। মন্তব্য মৎস্য প্রতিমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। মহিলাদের নিরাপত্তায় সরকার ব্যবস্থা নিয়েছে, কিন্তু সবাই সমান উদ্যোগে কাজ করছে না, আক্ষেপ মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। ক্রমাগতভাবে মেয়েদের এগোতে হবে। কিভাবে এগোবেন মেয়েরা? নানাভাবে শিখবেন, তারা ক্রমাগতভাবে শেখার নানা সমস্যা আছে। খবরের কাগজ পড়লে ভয় হয়, আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে, তার খবর হয়তো বেরোবে, তার জন্য আমাদের লজ্জা হয়। কিন্তু এখন আর লজ্জা করে জায়গা নেই। লজ্জা হবে, কিন্তু লজ্জা ভেঙে আমাদের আরও বেশি করে ঘরে মেয়েদের এগিয়ে দিতে হবে, তারা যাতে আরও বেশি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কিন্তু আমরা সবাই সমান উদ্যোগেই কাজ করছি না। সমান উদ্যোগেই কাজ করছি না বলে মেয়েদের অগ্রগতি এখনো পিছিয়ে আছে, এখনো পিছিয়ে আছে। আমি দুটো জিনিস হতে পারে, বিবেক জেগে উঠেছে। হ্যাঁ, আবার অনেক বিবেক কেমিক্যাল রিয়াকশানেও জাগে। কালকে 25শে ডিসেম্বর ছিল, এটা যেন আমরা ভুলে না যাই। কালকে 25শে ডিসেম্বর ছিল, হ্যাঁ, এটা যেন ভুলে না যাই। ওনার কি কেস ছিল আমি বলতে পারবো, কিন্তু এই বিবেক কত ঘন্টার জন্য এই বিবেক, হ্যাঁ, সেটা আমাদের দেখতে হবে। খুব আর্লি রিয়াকশান করলে পরে আবার ওনাকেও, যেমন উনি ওনার ঠেলা শুধু চট করে চেটে নেবেন, কারণ উনি মন্ত্রী, আমাকে আবার শুনে হতবাক হতে হবে। বিজেপি ছেড়ে তৃণমূলে অভিনেত্রী পার্নো মিত্র। চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে জোড়া ফুলে যোগ দিলেন পার্নো। 21-এর ভোটে বরানগরে বিজেপির প্রার্থী ছিলেন পার্নো। তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান বিজেপি প্রার্থী পার্নো মিত্র। মুখ্যমন্ত্রীর নির্দেশেই পার্নোকে দলে নেওয়া হলো, বললেন চন্দ্রিমা। 6 বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম। যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি, এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়। সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি। এবং চন্দ্রিমাদি, জয়ব্রতদা, থ্যাংক ইউ সো মাচ। পর্ণ মিত্র যে ধরনের মানুষ, সহজ সরল, আমার সহকর্মী বন্ধু, আমি তোকে যতটা জানি, মানে হচ্ছে জলের মতো,
মানে ওকে এইভাবে বিভিন্ন গ্লাসে ভরে দেওয়ার যে একটা ব্যাপার, বিভিন্ন শেপ নিয়ে নিচ্ছে, এটা মানে আমার ওর সঙ্গে না করলে ভালো হতো এই সব আর কি। তো যাই হোক, ও ভালো থাকুক, আমি এইটুকু চাই। কিন্তু যারা ওকে এইসব জায়গায় নিয়ে গেলেন তারা ওর যে ভালো চাইছেন না তা স্পষ্ট হলো।